এসে গেছি। হ্যাঁ, তোমরা একে একে জয়েন করো। রীতা ঘোষ, গুড ইভিনিং। একটু বলো যে সব ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা সুদীপ্তা। অল ক্লিয়ার। আচ্ছা, একে একে জয়েন করে যাও। অরিজিৎ মজুমদার, হাই। হ্যাঁ, অল ক্লিয়ার। সব কেমন আছো? কেমন খেললে দোল টোল? দোল কেমন কাটলো সবার? আশা করি ভালো। বৈশালী, গুড ইভিনিং। ঠিক আছে, তোমরা একে একে জয়েন করে যাও, আমি বরং শুরু করে দিই, কারণ কতক্ষণ আর। সকলকে জানাই বাসন্তী শুভেচ্ছা। আশা করি দোল তোমাদের খুব ভালো কেটেছে। হ্যাঁ, পাপিয়া এসে গেছো, ঠিক আছে, ধন্যবাদ। সবাই থেকো, গল্পগুলো শোনো। ভূষণ ব্যানার্জি, গুড ইভিনিং। আচ্ছা, আজকেও আমি আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়েই বলবো, শুরু করব। হ্যাঁ পাপিয়া, হ্যাপি হোলি। আমি ঠিক হোলি বলতে পছন্দ করি না, আমি দোলযাত্রাই ভালোবাসি বলতে। আচ্ছা, শুরু করছি তাহলে। গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর একবার ওনার এক ভক্ত, ওনার নাম হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায়। উনি যাদবপুর কৈবল্যধাম, যারা গেছো জানো, কৈবল্যধামের মহান্ত ছিলেন সে সময়, মানে পরবর্তী সময়ে আর কি। তা অনেক কাল আগের কথা। উনি একবার ঠাকুর দর্শনের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছিলেন যে ঠাকুর এখন কোথায় আছেন, কিন্তু ঠাকুর যে কখন কোথায় থাকেন কেউই বলতে পারে না সঠিকভাবে। তো এরকম ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে উনি একবার বেনারসে চলে যান। বেনারসে গিয়ে খুঁজতে থাকেন চারিদিকে, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন যে ঠাকুর কোথায় আছেন, একটু বলবেন। এরকম করতে করতে অবশেষে একটি লোক তাকে বলে যে হ্যাঁ, আমি বলতে পারবো এখন ঠাকুর কোথায় আছেন। উনি তো তখন খুব খুশি যে বাহ, এই তো তাহলে সন্ধান পেয়ে গেছি, তাহলে ঠাকুরের দর্শন হবে আমার। তা আপনি আমাকে নিয়ে চলুন, কোথায় আছেন ঠাকুর, আমি দেখতে চাই। তো ওই ভদ্রলোকের সাথে তো শ্যামাচরণবাবু যাচ্ছেন আর কি। হ্যাঁ সোমাঙ্কবাবু, শুভ সন্ধ্যা। তো যাচ্ছেন ঠাকুর, ওই ভদ্রলোক ঠাকুরকে দেখবে বলে শ্যামাচরণ চট্টোপাধ্যায় চলেছেন ওনার সাথে। যেতে একটা বেশ নিরিবিলি জায়গায়, এরকম জায়গায় একটা এরকম দরমার মতন ঘর, দরমা টরমা দেওয়া, মানে একটা কাঁচা ঘর আর কি, বেড়া দেওয়া, দরমার বেড়া দেওয়া, এরকম একটা ঘরের কুটির মতন। সেইখানে কুটিরটা বন্ধ, বাইরে মানে ভেজানো আর কি দরজাটা। ওইখানে আঙুল দিয়ে ওই ভদ্রলোক বললেন যে এই বাড়ির এই ঘরটার ভেতরেই ঠাকুর আছেন, আপনি গিয়ে দেখা করে আসতে পারেন বলে তো সে লোক চলে গেছে। এবারে শ্যামাচরণ বাবু ঢুকে, মানে আস্তে করে, মানে দরজাটা কি করবেন, মানে ডাকবেন না কি অবস্থায় আছেন ঠাকুর, মানে উনি তো সবসময় একটা সাধন ভজনের মধ্যে থাকতেন, তখন সেই সময় সমাধিস্থ আছেন না কীরম আছেন বুঝতে না পেরে উনি আস্তে আস্তে করে
দরজাটা আস্তে আস্তে করে ঠেলা দিয়ে খুলেছেন। খুলে তো চক্ষু চড়ক গাছ, দেখছেন বিছানার ওপর একটা তক্তপোষ পাতা আছে, তার মধ্যে একটা সাধারণ চাদর পাতা, তার ওপর ঠাকুর বসে আছেন। আর ঠাকুরের সর্বাঙ্গে একটা মোটা বিশাল আকৃতির সাপ ঠাকুরকে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে রয়েছে। এবার কিন্তু ঠাকুরের চোখ বন্ধ, তবুও ঠাকুর যেন বুঝতে পেরেছেন যে ওনার সামনে কেউ এসছে। ঠাকুর চোখ মেলে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন কি চাই। তখন উনি বলছেন যে ঠাকুর, আমি অনেক ঘুরে 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 আপনার দর্শনের জন্য এসেছি, আপনার দর্শন চাই, আপনার দর্শনের জন্য এসেছি, আপনার সাথে দেখা করতে চাই। সুচরিতা কি বলছে, হ্যাঁ নোটিফিকেশন পাওনি? হ্যাঁ দিয়েছি তো, খেয়াল করোনি হয়তো, একটু দেরি করে হয়ে গেছিলো দিতে। আচ্ছা, তো তখন ঠাকুর বলছেন আপনি এখানে আসছেন কেন? উনি তো বাঙালি ভাষায় কথা বলতেন। তখন উনি বলছেন যে ঠাকুর, আমি আপনাকে প্রণাম করতে এসেছি। বলছে এক্ষুনি এখান থেকে চলে যান। তখন বলছে আপনার গায়ে যে এরকম একটা সাপ। তখন বলছেন ও কিছু না, এখানে আমি একলা থাকি তো, আমার একটু জ্বর হয়েছে, তো ওই সাপটি ও এসে আমাকে সেবা করছে, ওর ঠান্ডা গা এড়িয়ে দিয়ে আমাকে পেঁচিয়ে রেখেছে যাতে আমার শরীরের তাপটা চলে যায়, আমার যেই জ্বর ছেড়ে যাবে ও আবার চলে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনি এখন আসেন বলে তখন কী করবে না, উনি প্রণাম করে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। মানে এতটাই মানে উচ্চ মার্গের মানুষ হলে, যা মানে যোগীদের ক্ষেত্রে বলছি, যে পশু পাখি সকলেই তার একদম বশ হয়ে যায়। এমনকি পশুরাও, পশু পাখি সাপ এরাও বুঝতে পারে যে কিভাবে সেবা করা যায় এই মানুষটাকে। উনি তো মানুষ নন, মানুষরূপী দেবতা। তা এই ছিল একটা ছোট ঘটনা। আর একটা ঘটনা ঠাকুরের বলি। একবার ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব চেহারাটা খারাপ হয়ে গেছে, মানে খুবই ভেঙে পড়েছে শরীর স্বাস্থ্য। তখন সব ওনার ভক্ত শিষ্য যারা ফেনীতে তখন ছিলেন, উনি সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে যে ঠাকুর আপনার এরকম কেন, শরীর স্বাস্থ্যের অবস্থা, আপনার কি হলো, আপনার কি হলো? ঠাকুর যতই বলছে যে আমার কিছু হয় নাই, আমার কিছু হয় না, এত চিন্তা করবেন না আপনারা। কিন্তু ওরা তো শুনতে চায় না, ওরা ডাক্তার বুদ্ধি ডেকে নিয়ে এসছে। ডাক্তার ভালো করে চেক আপ করেছে, করে টোরে বলছে যে না তেমন কিছু হয়নি, প্রচণ্ড গরমে ওনার শরীর খুব খারাপ হয়ে গেছে। তো ওনাকে যদি একটু হাওয়া বদল করানো হয়, একটু ভালো ঠান্ডা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে খুব ভালো হবে, তাহলে উনি আস্তে আস্তে সেরে উঠবেন। এমনি সেরকম কিছু ওনার শরীরে হয়নি। হ্যাঁ জুলিয়া এসে গেছো, ধন্যবাদ। তো এবারে তখন সবাই বলছে ঠাকুর এরকম ডাক্তারবাবু কিন্তু আপনাকে হাওয়া বদল করতে বলেছেন, আপনি যাবেন তো? তখন ঠাকুর বলছেন হ্যাঁ কেন যাব না, কেন নিশ্চয়ই যাব। ঠাকুর যখন বলেছেন ডাক্তারবাবু, তার কথা কি অমান্য করা যায়? যাব, তোমরা ব্যবস্থা করো, দেখো কোথায় যাওয়া যায়। তখন ওরা সবাই মিলে আলোচনা করছে, ওনার 3-4 জন ছিলেন, প্রমথবাবু ছিলেন, মাধববাবু ছিলেন, এরকম কয়েকজনের নাম করা যায়, অনেকেই মানে 7-8 জন ভক্ত শিষ্য তারা ছিলেন। তারা বলছেন যে আলোচনা হচ্ছে, তখন সবাই মিলে বলছে তাহলে এক কাজ করা যাক, শিলংয়ে চলা যাক, শিলংয়ে গিয়ে শিলংয়ে ওনাকে নিয়ে যাই আমরা। তখন ওই মাধববাবুকে ঠাকুর জিজ্ঞেস করছেন আপনি কতদিনের ছুটি নিয়েছেন? বলছে আমি 1 মাসের ছুটি নিয়েছি। ফেনীবাবু বলে একজন ছিলেন, তখন ঠাকুর বললেন ফেনীবাবুও কিন্তু আমাদের সঙ্গে যাবেন। তখন অনেকেই যেতে চাইলো, মোটামুটি 15-16 জনের একটা গ্রুপ হয়ে গেল, যারা ঠাকুরের সাথে শিলংয়ে যাবে। 1 মাসের জন্য যাওয়া হবে, সব ঠিকঠাক হলো। সেইখানে আর একজন ঠাকুরের শিষ্য না ভক্ত, তখন মানে খুবই ঠাকুরকে ভালোবাসতেন, তিনি কামিনী কুমার আচার্য, উনিও এসছেন ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে, ওখানে তখন সবাই বলছে যে আপনি একটা ভালো দিন দেখে দেন, যেই দিন আমরা রওনা হব। তখন বলছে বাবা, ঠাকুরের আবার ভালো আর মন্দ,
ঠাকুরের আর ভালো আর মন্দ ফোন এসে গেছিলো। তো তখন বলছে যে তবু একটা দিন, আপনারা যখন বলছেন আমি একটা দিন দেখে দিচ্ছি বলে, জ্যৈষ্ঠ মাস ছিল ওটা, জ্যৈষ্ঠ মাসের একটা তারিখ উনি ঠিক করে দিয়েছেন যে এরকম সন্ধেবেলার দিকে আপনারা রওনা হলে এটা ভালো সময় আছে, 8টা কত একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরা যেতে পারে। তো সমস্ত সব ঠিকঠাক হয়ে গেল, বোচকা পুটলি বাদা, তখনকার দিনে সেই হোলডল নিয়ে তখন নিয়ে যেতে হতো, বিছানাপত্র নিয়ে যেতে হতো আর কি, এক জায়গার থেকে আর এক জায়গায় বেড়াতে গেলে। আর 1 মাসের জন্য যখন একটা বাড়ি ভাড়া নিতে হবে, এই সমস্ত সব ব্যবস্থা সব ওই ভক্ত শিষ্যরাই সমস্ত ঠিক করে নিলেন। তো রওনা হয়ে গেছেন ওনারা ওখানে। তখন যাওয়ার আগে ঠাকুর বলছেন যে হ্যাঁ ভালোই হবে, রথ দেখা কলা বেচা একসাথে হবে, পাইন বনে বড় জঞ্জাল জমেছে ওখানকার পাইন বনে, আর তেনারা তো আমাকে ডাকছেন। তা কথাটার অর্থ ওরা বুঝতে পারেন না, ঠাকুর তো একটা কথা বলেই চুপ করে যান, কি বলতে চাইছেন, কারা কে ডাকছে ওনাকে বুঝতে পারেনি ওরা। তো যাই হোক, ওরা তো গিয়ে পৌঁছেছে শিলংয়ে ট্রেনে করে। ট্রেনের যাত্রাপথের আর বর্ণনা আমি দিচ্ছি না। তো ওনারা গিয়ে যখন উঠেছেন, ওরা ওখানকার যে পোস্টমাস্টার, তাকে আগের থেকে টেলিগ্রাম করা ছিল যে এরকম গুরুদেবকে নিয়ে যাচ্ছে। উনিও গুরুদেবের খুবই ভক্ত, উনি তো খুবই আহ্লাদিত। উনি একটা বাড়ি ঠিক করে রেখেছিলেন, ভাড়া বাড়ি। তো সেই বাড়িটাতে সব বোচকা পুটলি নিয়ে ওরা তো সব উঠেছে। একটা ঠাকুরের জন্য একটা ঘর, আর পাশের 2-3টে ঘরে ওই ভক্ত শিষ্য সবাই থাকবে আর কি। তো ঠাকুরের ঘরে ওরকম একটা তক্তপোষ পাতা, সেইখানে নিয়ে গিয়ে ঠাকুরের জিনিসপত্র সব করে রেখে ঠাকুরকে ওখানে বসিয়ে ওরা নিজেদের মালপত্র নিয়ে পাশের ঘরটায় গেছে। এই সময় ইন্দুবাবু বলে ওখানকার যে একজন ভক্ত ছিলেন, তিনি দেখা করতে এসেছেন ঠাকুরের সাথে। দেখা করতে এসে ইন্দুবাবু ঘরে ঢুকেছেন, তখন দেখছেন যে ঠাকুর ইন্দুবাবুর দিকে তাকাচ্ছেন না, ঠাকুর খালি ঘরের দেওয়ালের দিকে তাকাচ্ছেন, ছাদের দিকে তাকাচ্ছেন, চারিদিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকাচ্ছেন, কী যেন খুঁজছেন, কী যেন দেখতে পেয়েছেন একটা খারাপ কিছু, মানে ঠাকুরের মুখে কোনো প্রসন্নতা নেই ঘরটার মধ্যে ঢুকে। তখন তাই দেখেই না ইন্দ্রবাবু দৌড়াতে বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে বলছে আমি একটু আসছি বলে দৌড়ে চলে গেছেন। এমন সময় ঠাকুর ওনার সব যারা সঙ্গে গেছিলো, ফেনীবাবু, মাধববাবু, ওদেরকে ডেকেছে, শিগগিরই তোমরা এই বাড়ি থেকে বের হও, সমস্ত জিনিসপত্র নিয়ে এক্ষুনি খালি করো ঘর। তখন সবাই ঠাকুরকে জিজ্ঞেস করেনি কেন, নিশ্চয় ঠাকুর কোনো কিছু বুঝেছেন তাই বলছে এই জিনিসপত্র কিচ্ছু ঘরের মধ্যে আর এক মুহূর্তেও রাখবে না, সমস্ত ফেলে রাস্তায় গিয়ে দাঁড়াও, যতক্ষণ না নতুন বাড়ি হচ্ছে এই বাড়িতে কেউ থাকবো না আমরা বলে। তখন সবাই ঘুরো করে ঠাকুরের আগে জিনিস, তারপর নিজেদের জিনিসপত্র মালপত্র নিয়ে একদম সোজা দৌড়ে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। যে কী হলো ব্যাপারটা ওরা কেউই বুঝতে পারছে না, যে ঠাকুর কেন এরকম বলছেন, এই বাড়িটা কি ভালোই তো বেশ, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, এ সমস্ত ভাবছে ওরা। হ্যাঁ, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না কেন ঠাকুর এরকম বলছে। তারপরে দিকে দেখা গেল ইন্দুবাবু দৌড়তে এসে বলছেন আমি ঠাকুরের মুখ দেখেই বুঝেছি এই বাড়ি ঠাকুরের পছন্দ হয়নি, আমি একটা অন্য বাড়ি ঠিক করে এসেছি, এক্ষুনি সবাই চলো, আমি গাড়ি নিয়ে এসেছি বলে ঠাকুরকে গাড়িতে উঠিয়ে ওদেরকেও গাড়িতে উঠিয়ে একটা বাড়িতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেই বাড়িতে সুন্দর ঘর দোয়ার, সেখানে ঠাকুরকে বসানো হয়েছে, মানে তক্তপোষ পেতে বিছানা করে দিয়েছে ওরা। আর পাশের ঘরে ওরা, পাশের 2-3টে ঘরে ওরা সব থাকবে ভক্ত শিষ্যরা। যার বাড়ি মালিক তাকে ডাকা হলো, সে বললো 100 টাকা লাগবে 1 মাসের জন্য ভাড়া। তখন 100 টাকার কত মূল্য ছিল, তো সেই ভাড়া দেওয়া হলো। এবার ওই বাড়ির মালিকই একটা হোটেলের সাথে ওদেরকে কথা বলিয়ে দিল যে এই 1 মাস ধরে এনারা থাকবেন, এনারা সব খাওয়া দাওয়া করবেন এখানে, খুব যত্ন করবেন, কারণ এখানে ওনারা গুরুদেবের শিষ্য, গুরুদেবকে নিয়ে এসেছেন, ওনাদের যেন কোনো যত্নের ত্রুটি না হয়, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়, এই বলে সব ব্যবস্থা করে দিলেন। আর ঠাকুর তো কিছুই সেরকম খান না, একটু ফল টল মিষ্টি প্রতিদিনই ভোগ নিবেদন করা হয়, উনি একটু নামমাত্র ছুঁয়ে দেখেন, বাকিটা সকলের মধ্যে বিতরণ করা হয়, এরকমভাবেই ঠাকুর খাওয়া দাওয়া করতেন। তো ওইরকমই একদিন ঠাকুর বললেন চলো আমার সঙ্গে তোমরা। তা ঠাকুর তো মানে হাওয়ার বেগে হাঁটতেন, ঠাকুরের সাথে হেঁটে কেউ পারতো না। যাই হোক, ঠাকুর হাঁটছেন, হাঁটতে ওরা একটা পাইন বনের মধ্যে চলে গেছে।
সেই পাইন বনের ভেতরে গভীর পাইন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে ঠাকুর এমনভাবে হাঁটছেন মনে হচ্ছে ঠাকুর যেন আগে আরও 10বার এসেছেন এই জায়গাটাতে। হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে ঠাকুর বলছেন, শোনো, এইরকম সুন্দর জঙ্গলের মধ্যে নিরিবিলি এইখানে যদি নাম গান করা হয় খুব ভালো, একটু সাধন ভজন করা, তোমরা একটু কীর্তন করো। তখন ওদের মধ্যে 3-4জনই কীর্তন জানতো, বাকিরা মানে তাদের গলায় সুর টুর ছিল না সেরকম। ওর দিকে তাকাচ্ছে যে ঠাকুর কেন এখন এইখানে জনমানব শূন্য জায়গায় একটা কীর্তন করতে বলছেন কেন। তখন কিন্তু কী আর করা যাবে, ঠাকুর যখন নির্দেশ দিয়েছেন, ঠাকুর বলছেন আর চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, সব করেন গান করেন, ঠাকুরের নাম গান করেন বলে। তো ওরা তো উচ্চস্বরে কীর্তন করছেন তো করছেনই, ঠাকুর থামতে আর বলছেন না, ঠাকুর চুপ করে ওই কীর্তন শুনে যাচ্ছেন। আর এরা তো যারা জানে না মানে গানের সুর নেই, তারা তো ভুলভাল সুরেই গাইছে। যাই হোক, উনি বলছেন যে তোমরা হাততালি দিয়ে দিয়ে গান করো, হাততালি দিয়ে দিয়ে গান করো। করতে 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 এক সময় ঠাকুর হঠাৎ পেছন ঘুরে তাকালেন, তাকিয়ে কি একটা দেখলেন, দেখে বললেন, ব্যাস এবার থামো, এবার থামো। তো ওরা থেমে গেছে। তখন ঠাকুর বলছে, কী হয়েছে? বলছে, ঠাকুর, হ্যাঁ বাবা, আপনি আমাদের বাঁচালেন, আর পারছিলাম না, এতক্ষণ ধরে গান করে আমাদের তো একেবারে না শ্বাস বন্ধ হয়ে আসছিলো। বলছে, এরকম কথা বলতে নেই, ঠাকুরের নাম গান করলে কারোর শ্বাস বন্ধ হয়ে আসে না। ভালো করেছে। বলছে, এখানে জনমানব শূন্য জায়গায় আপনি কেন? ঠাকুর বলছে, জনমানব শূন্য জায়গা তো মানুষ নেই, অনেকেই তো আছে, জীবজন্তুরাও তো শোনে, ঠাকুরের নাম গান যেখানেই করবেন সেখানেই ভালো। বলে ঠাকুর আর অন্য কোনো কথা বলেননি। এইভাবে উনি প্রতিদিন একটা করে পাইন জঙ্গলে যেতেন, এরকম 10টা পাইন জঙ্গলে গিয়ে ওই রকম নাম গান করেছে। এবারে ফিরে এসছেন বাড়িতে প্রতিদিনই, এসে এবার নিজেদের মধ্যে ওরা শিষ্যরা বলা বলি করছে যে কেন এরকম বলছেন। উনি একবার বলেছিলেন যে পাইন বনের জঞ্জাল আছে, সেটারই বা মানে কি, আর কারা ডাকছে আমাকে সেটারই বা মানে কি, আর সেদিন কেন ওরকম তড়িঘড়ি ওই বাড়ি থেকে আমাদের বার করে আনলেন সেটারই বা মানে কি, জানতে হবে ঠাকুরের কাছে। তা ঠাকুর তো এমনি এসব গাল গল্প করতে চান না বেশি, কিন্তু সময় বুঝে সুযোগ বুঝে এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এসব ভেবে টেবে একদিন ওই মাধববাবু এসে ঠাকুরের কাছে বসেছেন, বসে বলছেন যে ঠাকুর এবারে আর কতদিন। ঠাকুর বলছেন যে সে মাধববাবু, এবারে আমরা যাব, ফেনীতে ফিরে যাব, আপনি সব ব্যবস্থা করেন, আর থাকার দরকার নাই এখানে, আমার শরীর ভালো হয়ে গেছে। তখন মাধববাবু তাই শুনে সবাইকে বলল যে এবার টিকিট কাটা হোক, আর আমরা তাহলে সামনের সোমবার দিনই ফেনীতে ফিরে যাব। এই সব টিকিট কেটে বন্দোবস্ত করে, যাই হোক, সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ওনারা তো ফেনীতে ফিরে এলেন। এই ফেনীতে ফিরে আসার পর তার আগে ওই যে ভদ্রলোক আর কি ওখানে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই ভদ্রলোক ইন্দুবাবু বললেন যে সোমবার দিন ওরা ফিরে আসবেন, তার আগের দিন রবিবার দিন ইন্দুবাবু বললেন সকলে মিলে, ঠাকুর গুরুদেব আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই, আপনারা আমার বাড়িতে রবিবার দিনটা আমার বাড়িতে সব নাম গান হবে, খাওয়া দাওয়া হবে, আপনি কিন্তু অবশ্যই আসবেন, আমি নিতে আসবো বলে ইন্দুবাবু চলে গেলেন। এবং পরের দিন সেখানে গিয়ে নাম গান হলো, প্রসাদ বিতরণ হলো, সমস্ত কিছু হলো। তারপরে সোমবার দিন ওনারা ফিরে এলেন। এবার ফিরে আসার পরে একদিন মাধববাবু গিয়ে এরকম সকালবেলা স্নান টান করে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসেছেন, বসে বলছেন, ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করবো। বলছে, বলেন। তখন বলছে যে আপনি ওই ঘরটা সেদিনকে আমরা যে গিয়ে পৌঁছালাম, ঘরটা তো ভালোই ছিল, কি সুন্দর বড়সড় ঘর, হাওয়া বাতাস ছিল, সব কিছু ছিল, তা আপনি হঠাৎ করে আমাদের কেন ওরকম তড়িঘড়ি বার করে আনলেন ওই ঘরটা থেকে? তখন ঠাকুর বলছেন যে আসলে কি হয়েছে, ওই বাড়িতে একজন যক্ষা রোগী থাকতো, তো মানে একজনের যক্ষা হয়েছিল সেই বাড়ির একজন লোকের, সেই জন্য তখনকার দিনে যক্ষা রোগ তো অত্যন্ত মারাত্মক, যদি প্রিয়জনেরও হয় তবুও বাড়ির লোকজন কিন্তু সেই যক্ষা রোগীর ধারে কাছে মারাতো না, মানে এরকমও ছিল অবস্থা। সেই যক্ষা রোগীকে ফেলে তার বাড়ির অন্যান্য সদস্যরা সবাই পালিয়ে চলে গেছিলো আর কি। সেই যক্ষা রোগী ওখানে শুয়ে একদিন মারা গেল। মারা যেতে সৎকার হলো না, কিচ্ছু হলো না ওই বাড়িতে। তো তারপরে যখন পচা দুর্গন্ধ বেরোতে থাকলো, তখন আশপাশের লোক গিয়ে থানায় খবর দেওয়ার পরে সেই প্রশাসন থেকে তার বডি বার করে এনে তাকে তো গোড় দেওয়া হয়েছিল।
তারপরে তোর থেকে তো ওই বাড়ি বন্ধ ছিল। আমি ঢুকেই দেখেছি ওইখানে চারিদিকে ওই ঘরের মধ্যে ঠিক ঠিক করছে যক্ষার জীবাণু। তো এবার আপনারা যদি থাকতেন ওই জীবাণুগুলো আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়তো এবং আপনাদের বাঁচতে দিত না, সকলেরই যক্ষা রোগে আক্রান্ত হতেন। সেই কারণেই আমি ওখান থেকে সকলকে তাড়াতাড়ি করে বার করে নিয়ে এসেছি। তখন মাধববাবু বলছেন যে ঠাকুর, যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীবাণুকে দেখতে হয় সেটা আপনি কি করে চর্মচক্ষে দেখলেন? তখন উনি বলছেন যে এটা হচ্ছে পুণ্ডরিক বলে এই দৃষ্টিটাকে, এটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটা দিয়ে সমস্ত কিছু দেখা যায়। সেইভাবেই আমি দেখতে পেয়েছিলাম। তো এটা তো সমাধান হয়ে গেল। বুঝতে পারলেন উনি যে এত বড়ই সাধক যিনি সমস্ত কিছুই পরিষ্কার দেখতে পান। অনুবীক্ষণ যন্ত্রই বলো, দুর্বীক্ষণ যন্ত্রই বলো, সবটাই তার চোখের মধ্যে রয়েছে, তার মস্তিষ্কে মননে রয়েছে। তো এইটা তো রহস্য। এবারে ওরা ভাবছে যে এবার পাইন বোনের ব্যাপারটা একটু জিজ্ঞেস করতে হবে, আমাদের ওইখানে নিয়ে গিয়ে কেন উনি করালেন, কীর্তন করালেন, সেটা তো জানতে হবে বলে পরের দিন আবার এসছে। তখন ঠাকুর তো বুঝে গেছে যে ওর প্রশ্নটা কী। বলছে বলেন কি, পাইন বোনের সম্বন্ধে জানতে চাইছেন তো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ জানতে চাইছি। তা আগে বলি যে ওই যে 10টা পাইন বোনে আমাদের নিয়ে গেছিলেন, ওখানে তো আরও হাজার হাজার পাইন বোন আছে, সেখানে তো নিয়ে যাননি। বলছে সেখানে কেন নিয়ে যাব, সেখানে তো কিছু নাই। এই পাইন বোনগুলোর মধ্যে প্রচুর বিদেহী আত্মা রয়েছে, তারা আমাকে ডাকছে মুক্তির জন্য, তাই জন্য তোমাদের ওখানে নিয়ে গিয়ে নাম গান করিয়েছি। তুমি নাম গান করলে বিদেহী আত্মা মুক্তি পায়? ঠাকুর বলছে নিশ্চয়ই পায়। নাম গানে কি না হয়? ঠাকুরের নামেই সব কিছু হয়, নামের মধ্যেই ভগবান আছেন। নাম যে বুঝে করে, যে না বুঝে করে, সকলেরই কিন্তু একই রকম। আগুন যেমন, আগুনকে ভালোবেসে হাত দিলেও আগুন তোমায় পোড়াবে, আগুনকে না ভালোবেসে হাত দিলেও আগুন তোমায় পোড়াবে। সেরকম নামও তাই, তুমি ভালোবেসেই নাম করো আর না বুঝেই নাম করো আর বুঝেই নাম করো, সেই নামই তোমাকে উদ্ধার করবে। তো এই হলো ঠাকুরের কথা। কেমন লাগলো তোমাদের বলো? হ্যাঁ বর্ণালী, জয় গুরু। আচ্ছা, এইবারে আসি ভৌতিক গল্প। এটাও একটা যদিও ভৌতিকই ছিল খানিকটা। আচ্ছা, এটা একটা পুরনো গল্প, বহুদিন আগের শোনা আমার একটা গল্পটা মানে খুবই সাধারণ গল্প আর কি, মানে এরম গল্প অনেক শোনা যায়, তবুও বলছি আর কি। আচ্ছা, হ্যাঁ, মোহনপুর বলে একটা গ্রাম ছিল। সবই নামগুলো কাল্পনিক। হ্যাঁ সময়কর, হ্যাঁ তাই, সত্যি অভূতপূর্ব অভিনব গল্প এগুলো, মানে শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আচ্ছা, সেই মোহনপুর গ্রামে এক বিরাট বনেদি পরিবার বাস করতো। তিন চার ভাই, একটা যৌথ ফ্যামিলি। তখনকার দিনে, বহুদিন আগের কথা বলছে, এটা বহু বছর আগের কথা, যখন গ্রামেগঞ্জে ইলেকট্রিসিটি আসেনি, হ্যাঁ এরকমই অবস্থা, সেই রকম একটা সময়কার কথা আর কি, এটা সময়কার গল্প ঘটনা। তো সেই মোহনপুর গ্রামে ওই বিশাল বনেদি একটা পরিবার বাস করতো। 3-4 ভাই তারা থাকতো একসাথে করে। তাদের মানে বিশাল জমি জমা, পুকুর, নাট মন্দির এরকম ছিল আর কি, মানে অনেকটা জমিদার বাড়ির মতন, কিন্তু জমিদার ওরা ছিল না, একটা বনেদি ফ্যামিলি ছিল। তা তাদেরই বাড়ির একমাত্র ছেলের বিয়ে ছিল, বিয়ে দেওয়া হবে। চারিদিকে পাত্রী দেখা শুরু হয়ে গেল, বিভিন্ন গ্রাম থেকে নানান রকম সম্বন্ধ আসতে শুরু করলো। তো ওরকমই পাশের গ্রামের একটি মেয়েকে ওদের পছন্দ হলো, খুবই সুন্দর, 14-15 বছর বয়স, তখন তো অত অল্প বয়সে সব মেয়েদের বিয়ে হতো। আর ছেলেটিও বেশি বয়স না, সেও পড়াশুনো করছিল,
সে ডাক্তারি পড়তো, পড়তে পড়তেই বিয়ে দিচ্ছিল। তখনকার দিনে ওরকমই হতো, পড়াশোনা শেষ না হতেই মানে ছেলের বিয়ে দিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার। তো সেই ছেলেটিকে বিয়ে দেওয়া হবে, কত আর বয়স হবে ছেলেটির, হয়তো 20, 21, 22 বছর বয়স হবে, আর মেয়েটার তখন 15 বছর এরকম বয়স। তো খুব সুন্দরী একটা মেয়ে, বালিকাই বলা যায় যাকে, 14-15 বছর আর কি বা এমন বয়স। তো যাই হোক, সে খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। তো ছেলে তো বিয়ে করতে গেছে পাশের গ্রামে, ওই তো সেই লোক লস্কর নিয়ে বিয়ে করতে গেছে। পরের দিন বউকে নিয়ে ফিরবে, বউয়ের জন্য সেই পালকি বেহারা পালকি নিয়ে গেছে। পালকি করে তো বউ আসবে। আচ্ছা, দুটো গ্রামের মাঝখানে একটা বিরাট বড় মাঠের মতন জায়গা পড়ে, মাঠ, কিছুটা জঙ্গল, গাছপালা, বড় বড় গাছ আছে, আম গাছ, জাম গাছ, এরকম সব একটা বাগান টাইপের এরকম। আর বিশাল ওই মাঠ পেরিয়ে, পুকুর পেরিয়ে এরকমভাবে আসতে হয়, সেই ওই গ্রামটা থেকে এই গ্রামে আসতে হয়। তো রওনা দিলে তখনকার দিনে ওই পালকি করে তো অনেকটা সময় লেগে যেত, মানে সব, তাই জন্য তাড়াতাড়ি দিন থাকতে থাকতে বেরিয়ে পড়তে হতো, সন্ধ্যের দিকে বউ যাতে ঘরে ঢুকতে পারে, সেই জন্য দুপুর ওরা বেরিয়ে পড়েছে। বেরিয়ে আস্তে 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 ওই যখন মাঠের ধারে ওই দিঘির কাছটা এসছে, একটা দিঘি আছে ওখানে, সেখানে বেহারারা ওই পালকিটাকে নামিয়েছে। নামিয়ে ওরা একটুখানি জিরিয়ে নিচ্ছে, একটু হাত মুখ ধুয়ে টুয়ে একটুখানি যা হোক খাবার দাবারের সঙ্গে যেটা থাকে সেগুলো খাওয়া দাওয়া করছে। তখন বউটাও কী করেছে, পালকি থেকে নেমেছে। নেমে ওর তখন একটু টয়লেট যাওয়ার প্রয়োজন হয়েছিল, তো গিয়ে একটা গাছের আড়ালে গিয়ে ও টয়লেট করে আবার এসে ইয়েতে মানে পালকিতে বসে পড়েছে। এবারে একটু জিরিয়ে নিয়ে, ঘণ্টাখানেক জিরিয়ে নিয়ে ওরা আবার পালকি বাহকরা পালকি নিয়ে তো শ্বশুরবাড়ি এসেছে। আসার পরে তো সেই গ্রামের লোক ভেঙে পড়েছে বউ দেখার জন্য, সব মানে সবাই নানান রকম কথা বলছে। বউকে দেখে সবাই আপ্লুত, একেবারে খুব পছন্দ হয়েছে, এত সুন্দরী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। শাশুড়ি বরণ টরণ করে তো নিয়ে গেছে। তো সেদিনটা তো একরকম কাটলো। গিয়েই মেয়েটা কে এইসব স্ত্রী আচার ফাচার এই সমস্ত হচ্ছে, এইসব হওয়ার হতে শেষ হতে না হতেই মেয়েটা বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। তখন সবাই ওর মুখ চাই করছে, মানে খিদে পাওয়া কথাটা তো মানে মেয়েদের ক্ষেত্রে তো খিদে পেয়েছে কথাটা বলাই যাবে না, আর বিশেষ করে নতুন বউ খিদে পেয়েছে বলছে, এটা নয় বিশাল চূড়ান্ত একটা লজ্জার ব্যাপার, এরকম একটা ভাব সবার মধ্যে। কিন্তু শাশুড়ি খুবই ভালো, শাশুড়ি বলছে কচি মেয়ে কখন বেরিয়েছে, খেয়ে দিয়ে ওর তো খিদে পেতেই পারে। তো যাই হোক, ওকে বলছে ঠিক আছে মা, সব হয়ে গেছে, এবার তুমি খাও, তোমাকে খেতে দেবো বলে খাবার দিয়েছে ওকে। সে মেয়ে তো প্রচুর খাচ্ছে তো খাচ্ছে, মানে অনেকটা খাচ্ছে, মানে ওইভাবে কেউ খায় না, মানে তো সবাই একটু অবাক হয়ে যাচ্ছে, কী রে বাবা, বউয়ের বাপের বাড়ির কেউ কি শিখে টিখিয়ে দেয়নি যে কীভাবে নতুন বউকে চলতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, এরকমভাবে হামলে পড়ে খাচ্ছে, কীরকম, মানে একটা চারদিকে গুঞ্জন, সমালোচনা এই সমস্ত হচ্ছে আর কি। তো মেয়েটার সেদিকে তো তাপ নেই, ওর খিদে পেয়েছে, খেয়ে চলেছে। যাই হোক, সেদিনটা তো কাটলো। কাল রাত্রি তারপরে ছেলে মেয়ের মুখ দেখবে না, এই সমস্ত হয়। হ্যাঁ, মেয়েদের খিদে পেতে নেই, খিদে পেলেও সেটা বলতে নেই, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এখনও আছে, তখনকার দিনে তো আরোই ছিল। তো যাই হোক, সে পরের দিন বউ ভাতের দিন ওই সব ভাত কাপড় দেওয়া এই সমস্ত হচ্ছে, সব কিছু হচ্ছে। আবার ভাত কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের থালাটা যেই হাতে দিয়েছে, মেয়েটা বলছে আমার খুব খিদে পেয়েছে। তখন সবাই একটু অবাক হয়ে যাচ্ছে, বাবা যতই হোক খিদে পাক আর যাই হোক, এই মেয়েটাকে কিছুই শিখে আসেনি যে সবাই এতগুলো লোক রয়েছে, সবার সামনে আমার খিদে পেয়েছে করছে, এরকম মানে কি জানি বাবা কি আহ্লাদে মানুষ হয়েছে, মানে এই নিয়ে আবার একটা সমালোচনার ঝড়। তো শাশুড়ি কিন্তু খুবই ভালো, শাশুড়ি বলছে হ্যাঁ এই তো দেখো হয়ে গেলেই তুমি একটু সবাইকে বড়দের ঘি ভাত পরিবেশন করো, তারপরে তুমি খেতে বসবে। তো ঘি ভাতটা দিয়ে ওকে একটা জায়গায় ওকে থালা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে।
এবার থালায় তো সেরকম ষড় প্রচারে খাবার দেওয়া হয় বউকে, কিন্তু অতটা তো কেউই খেতে পারে না। কিন্তু মেয়েটা কিন্তু খাচ্ছে, তো খাচ্ছেই, খেয়ে ফেলছে, প্রচুর সবটা খেয়ে ফেলেছে। তাই দেখে একটু অস্বাভাবিক লাগছে সকলেরই, যে এতটা খাবার ওইটুকুনি মেয়ে খেয়ে নিচ্ছে, একটুখানি অবাক লাগছে আর কি। তো যাই হোক, সেই নিয়ে আর কিছু হয়নি। রাতে তো সমস্ত কাজকর্ম মিটে গেছে, নিমন্ত্রিতরা যে যার বাড়ি চলে গেছে। এবারে ফুলশয্যার ঘরে মেয়েটিকে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেছে। ছেলেটা ঢুকেছে ফুলশয্যার ঘরে, ঢুকে ঘরের দরজা বন্ধ করেছে। করে তখনকার দিনে তো ওইসব প্রদীপ জ্বলতো বা হ্যারিকেন এরকম আলো, তখন তো লাইট ছিল না। তো যাই হোক, হ্যারিকেনের আলোটা একটুখানি বাড়িয়ে দিয়েছে, দিয়ে বউয়ের মুখও তো ভালো করে দেখতে পায়নি। তখনকার দিনে তো অতটাও ওরকমভাবে দেখা যেত না, বিয়ের দিনই যেটুকু ওই শুভ দৃষ্টির সময় যেটুকু দেখতে পেয়েছে বউ, ওর সাথে আলাপও হয়নি ভালো করে। এবার বউ তো ঘোমটা দিয়ে খুব বসে আছে। তখন ছেলেটা বলছে যে আর ঘোমটা দিতে হবে না, এখন তো ঘরে কেউ নেই, আমি আছি শুধু, তুমি ঘোমটা খুলে ফেলো, আর কোনো ঘোমটা দেওয়ার দরকার নেই। মেয়েটা তবু জড়সড় হয়ে ঘোমটা দিয়ে বসে আছে। যে মেয়ে একটু আগে নির্লজ্জের মতন খাবো খাবো করছিল, সে এরকম ঘোমটা দিয়ে বসে আছে, একটুখানি অদ্ভুতই লেগেছে। যাই হোক, তবুও বলছে যে কী গো, ঘোমটাটা খোলো, ঘোমটাটা খোলো, ঘোমটা দিয়ে বসে আছো কেন, ঘরে তো কেউ নেই। তখন বলছে ঘরে নেই মানে, ঘরে তো আছে, ঘরে তো আছে, ও তো আছে বলছে। তখন বলছে যে কে আছে ঘরে, কেউ নেই, দেখো তুমি ভালো করে, আপনি দেখুন না, ঘরে আছে একজন, ওই যে, বলে কোণার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে, ঘরের একটা কোণা। তখন ওই লোকটা কী করেছে, হ্যারিকেনটা তুলে নিয়ে ভালো করে আলো দিয়ে বলছে কই, ঘরের কোণায় কেউ তো নেই। তখন মেয়েটা না খুব রুক্ষভাবে বলছি না আছে, আরে ও আছে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মারতে চাইছে, এরকম বলে চেঁচাচ্ছে। তখন ও খুবই অস্বাভাবিক লেগেছে, যে কি বলছে, কি করছে, এটা মানে কি ভালো করে খবর নেওয়া হয়নি, কি মাথার কোনো ডিফেক্ট আছে না কি, এইসব ভাবছে। ছেলেটা হাবড়ে গেছে খুবই। তাও আবার ভাবছে যে না, ছোটো মেয়ে, নতুন জায়গায় এসছে, অন্ধকার অন্ধকার বাড়ি, ভয় পাচ্ছে হয়তো, এত বড় বাড়ি তো। তো বলছে না দেখো, ঘরের মধ্যে কেউ নেই, তুমি ঘুমটা খোলো, আমি তো আছি, তুমি আমাকে, তুমি কোনো ভয় নেই, আমি তোমাকে সব দেখবো, আমি রক্ষা করব তোমাকে, কেউ নেই ঘরে, তুমি ভুল ভাবছো, তোমাকে কেউ মারবে না, এখানে কেউ নেই। তো এরকম করে ওকে, তুমি শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, আর কোনো চিন্তা নেই, আমি তোমার পাশেই আছি বলে ছেলেটা ওকে তাড়াতাড়ি করে শুইয়ে দিয়েছে মেয়েটাকে, বউকে। না, যেই ঘোমটা খুলবে সেই ভূত না। এবারে ও তো শুয়ে পড়েছে, দুজনেই আস্তে আস্তে সারাদিন পরিশ্রান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে হঠাৎ মাঝরাত্রিরে ছেলেটা ঘুমোচ্ছিল, ছেলেটাকে মেয়েটা ধাক্কা মারছে, জোরে জোরে ধাক্কাচ্ছে। তখন আমার খিদে পেয়েছে করে ধাক্কা দিচ্ছে। মেয়েটা তখন বড় উঠে বসে বলছে যে সে কি, খিদে পেয়েছে মানে, এই তো রাত্রিরে খেয়ে দিয়ে শুয়েছ, এর মধ্যে খিদে পেয়ে গেল। তখন বলছি না খিদে পেয়েছে, গলার স্বরটা একটুখানি অন্যরকম হয়ে গেছে মেয়েটা। বলছি না খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি মাংস এনে দে। তখন না ছেলেটা তড়াক করে লাফ দিয়ে উঠে বলছে কী হলো ব্যাপারটা করতে করতে উঠে খাট থেকে নেমে হ্যারিকেনটা কমিয়ে দিয়েছিল, হ্যারিকেনটা জোরে করে আলো করে হ্যারিকেনটা নিয়ে গিয়ে মেয়েটার মুখের সামনে যেই ধরেছে, দেখছে মেয়েটার চোখগুলো সাদা, আর কীরকমভাবে একটা অদ্ভুতভাবে ওর দিকে ঘাড় বেঁকিয়ে করে তাকিয়ে আছে, আর বলছে আমাকে মাংস এনে দে, আর গলাটা খুব হাস্কি একটা গলা। তাই দেখে ও তো চিৎকার করে দরজার ছিটকিনি খুলে বাইরে, ওরে বাবা রে কী হলো রে বলতে বলতে বাইরে বেরিয়ে এসছে। আর শুনতে পাচ্ছে ঘর থেকে একটা খিলখিল হাসির শব্দ, চিৎকার, মানে অট্ট হাসির মতন একটা হাসছে কেউ যেন। সারা বাড়ির লোক জেগে গেছে।
তখন সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, তখন ছেলেটা বলছে যে ওরে বাবা কিছু একটা হয়েছে, এ ঠিকঠাক নয়, মেয়েটা ঠিকঠাক নয়, ও হয় পাগল নয় কিছু, আমি বুঝতে পারছি না কি, তোমরা শিগগিরই দরজাটাকে বন্ধ করে দাও। তো ওই বাইরে দিয়ে দরজাটাকে ছিটকিনি দিয়ে দিয়েছে। দিয়ে বাকি রাতটা তো কারুর আর ঘুম হলো না। ঘর থেকে মাঝে মাঝে অট্ট হাসির মতন একটা হাসি ভেসে আসছে, আস্তে আস্তে যত ভোরের দিক হতে থাকলো আর ওই রকম কোনো আওয়াজ আর ঘর থেকে কোনো বেরোলো না। তখন সবাই তো খুব চিন্তায় পড়ে গেছে, এইরকম একটা মানে শোকস্তব্ধ, এইরকম এত করে এত কষ্ট করে বিয়ে দেওয়া হলো, এত দেখে শুনে মেয়ে আনা হলো 7 গ্রাম উপরে, এই মেয়ে এরকম, এরা কি মিথ্যে কথা বলে একটা পাগল মেয়ে গছিয়ে দিয়েছে, এইসব ভাবছে সবাই। তখন শাশুড়ি বলছে যারা বেলা তো অনেক হলো, দেখি তো ঘরটা খুলি, এখন তো কোনো সারা শব্দও নেই, দিনও হয়ে গেছে, তোরা তো ছেলে সমানে বলছে মা ভেতরে যেও না, মা ভেতরে যেও না, বলছে না না কিচ্ছু হবে না, দাঁড়া না দেখছি আমি কি হয় বলে আস্তে করে দরজাটা খুলেছে। খুলে গিয়ে ঘরের ঢুকে দেখছে যে অকাতরে মেয়েটা ঘুমাচ্ছে বিছানায় শুয়ে। তখন আর মুখের মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, সুন্দর ফুটফুটে একটা মেয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তখন মা গিয়ে আস্তে করে ডেকেছে, বৌমা বৌমা ওঠো, অনেক বেলা হয়ে গেছে, মা উঠে পড়ো, এরকম করে ডেকেছে। মেয়েটা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়েছে। তখন বলছে কী হয়েছে মা, তোমার কি শরীর খারাপ? বলছে কই না তো। বলছে কী হয়েছে, রাত্রিরে কিছু হয়েছে, ভয় পেয়েছো? বলছে না তো, কই কিছু হয়নি তো, পুরো স্বাভাবিক কথাবার্তা বলছে। তখন বাইরে ওকে বলেছে যে যাও তুমি মা, তুমি একটু স্নান টান করে নাও, স্নান করে নিয়ে একটু ঠাকুর ঘরে ঢুকবে, আমাদের যে নাট মন্দির আছে ওখানে প্রণাম করে আসবে, তারপরে সবার সাথে বসে চাটা জল খাবারটা খাবে। কালকে তো অনেক ধকল গেছে বলে খুব নরম সুরে ওর শাশুড়ি মেয়ের বউটাকে বাথরুমে পাঠিয়েছে চান ঠান করতে। চান করে এসছে, এবার নাট মন্দিরে ওকে নিয়ে গেছে, ঠাকুরের যেখানে ওদের একদম প্রতিষ্ঠিত দেবতা থাকে সেখানে নিয়ে গিয়ে বলছে চলো মন্দিরে ঢুকে প্রণাম করো। মেয়েটা কিছুতেই মন্দিরে ঢুকবে না, ওইখানে চৌকাটের ওপর দাঁড়িয়ে আছে। বলছে কী হলো, মন্দিরে ঢোকো। বলছে না আমি ঢুকবো না, না আমি ঢুকবো না। আবার গলার স্বরটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, না আমি ঢুকবো না, না আমি ঢুকবো না করে চিৎকার করছে। আচ্ছা ঠিক আছে তোমাকে ঢুকতে হবে না বাবা, তোমাকে ঢুকতে হবে না বলে ওর শাশুড়ি ওকে টানতে নিয়ে এসে ওর যে ঘর ছিল সেই ঘরে গিয়ে বসিয়ে দিয়ে বলছে এক্ষুনি ওর বাপের বাড়িতে খবর দাও, কিছু একটা হয়েছে, হয় পাগল নয় অন্য কোনো ব্যাপার আছে। তখন সবাই মিলে লোক ছুটেছে খবর দিতে। তখন তার এরকম অত টেলিফোন ছিল না যে সেক্ষুনি খবর দেবার এক্ষুনি চলে আসবে। যাই হোক লোক পাঠানো হয়েছে। আস্তে আস্তে ওদের প্রায় বিকেল হয়ে গেছে। বিকেলবেলায় ওর দাদা মা বাবা সবাই এসেছে। মেয়েটা আসার পর সবাই বলছে যে কই আমাদের মেয়ের মধ্যে তো কোনো রকম অস্বাভাবিক কিছু ছিল না, কিচ্ছু ছিল না, ও তো একদম সুস্থ ভালো মেয়ে, তাহলে এরকম কেন, কী হচ্ছে, নিশ্চয়ই তাহলে কিছু একটা হয়েছে। তখন বেয়ারাদের বলছে যে তোমরা এরকম আসার পথে পালকি কোথাও নামিয়েছিলে? বলছে হ্যাঁ আমরা তো দিঘির ধারে পালকি নামিয়েছিলাম। তা বলছে তখন কি ও নেমেছিল পালকি থেকে? তখন বলছে সেটা তো আমরা খেয়াল করিনি ও নেমেছিল কি না। তখন ওরা বলছে ঠিক আছে, কিছু করার নেই, যখন এখানকার যে বড় ওঝা আছে, তান্ত্রিক ওঝা আর কি, তখনকার দিন তো ওঝাই থাকতো, ওঝারাই ভূত প্রেত হলে বা কিছু হলে প্রসেস হলে ওরাই আর কি ইয়ে করতো। তো এরকম তাকে ধরে নিয়ে আসা হয়েছে, এসে ওকে বসিয়ে রাখা হয়েছে। মেয়েটাকে এক জায়গায় চুপ করে বসে আছে, কিন্তু কোনো ছটফট করা মানে অস্বাভাবিক কোনো আচরণ করছিল না। তখন ওঝা আসতেই কিন্তু ওর চোখ মুখ একটু চেহারাটা অন্যরকম হয়ে গেছে। তখন ওঝা ওকে দেখেই বলছে যে হ্যাঁ ওকে তো ধরেছে, ওকে ছাড়াতে হবে। তখন বলে সেই ওদের যা থাকে সমস্ত কৃষক করেছে, করে সেই সর্ষে পোড়া দিচ্ছে করছে। তখন মেয়েটা চিৎকার করছে, ওকে মেয়েটাকে বেঁধে দিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে। যখন ছটফট করবে, ও পালাতে চাইবে, ওকে বেঁধে রাখো। ওকে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে, থামের সাথে বেঁধে ওর উপর ওই সমস্ত করছে। তখন কোথায়, কেন এসছিস, কে তুই নাম বল।
তখন বলছে আমি মাধবী, আমি মাধবী, আমি মাধবী। বলছে কে তুই মাধবী, কী করে এলি, ওর সাথে কী করে এলি? বলছে ওই তো, ও তো গয়না পরে বউ সেজে আসছিল, আর ওইখানে গিয়ে গাছের তলায় পেচ্ছাপ করেছিল, আর তখনই আমি ওকে ধরেছি। আমার তো ওকে খুব পছন্দ হয়েছে, ওর বরকেও আমার খুব পছন্দ হয়েছে, আমি তো আর যাবো না। বলছে যাবি না মানে, তোকে যেতেই হবে, শিগগিরই যা বলছি, নইলে তোকে, যেমন করে আর কি লোঝারা, সেই সর্ষে পোড়া দিচ্ছে, এই পোড়া দিচ্ছে, আর ও চিৎকার করছে না আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমার ভালো লাগে, আমার এইসব। তখন বলছে তুই কেন, কী করে তুই কী করে মারা গেছিস? তখন বলছে যে আমার বিয়ের বৌভাতের দিন আমাকে আমার স্বামীর যে বৌদি ছিল সে আমাকে বিষ খাইয়েছিল, সেই বিষ খেয়ে আমি মারা গেছিলাম, সেই থেকে আমি ওইখানেই রয়েছি, আমি ওই গাছের কাছে ওইখানেই গিয়ে থাকি, ওইখানেই থাকি, ওইখানেই আমাদের একটা বাড়ি ছিল অনেক দিন আগের কথা, সেইখান থেকে আমার আর মুক্তি হয়নি। বলছে ঠিক আছে, তোকে আমরা মুক্তি দেব, তুই বল মুক্তি চাস? আমি বলছি হ্যাঁ চাই, আমি মুক্তি চাই, মুক্তি চাই করে চিৎকার করছে। তখন বলছে যে ঠিক আছে, তুই ওকে ছেড়ে চলে যা, তোকে আমরা শ্রাদ্ধ শান্তি করবো, তোকে পিণ্ড গিয়ে তোর পিণ্ড দেবো, হ্যাঁ দিবি তো, কথা রাখবি তো, এরকম করে চিৎকার করছে মেয়েটা। বলছে হ্যাঁ রাখবো, তুই আগে ওকে ছেড়ে যা, বলছি শিগগিরই যা। তখন সে ঠিক আছে আমি ছেড়ে যাচ্ছি। ছেড়ে যাবি যে, তা আমরা কী করে বুঝবি ছেড়ে গেলি? তখন বলছে ওই সামনের অনেকটা দূরে ওদের বাগানের যে আম বাগানটা ছিল, বলছে আম বাগানের মস্ত ডালটা আমি ভেঙে দিয়ে যাব আমি যাওয়ার সময়। তখন এই বলেই মেয়েটা কিরকম অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটাকে তখন বাঁধন টাঁধন সব খুলে দেওয়া হলো, দিয়ে ওকে শুইয়ে দেওয়া বললো ওকে এখন কিচ্ছু করো না, দেখো আগে কী হয়। এবং ঠিক 5 মিনিটের মাথায় মড়মড় করে আওয়াজ হলো, গিয়ে দেখা গেল একটা ডাল ভেঙে পড়েছে আম গাছের। তখন ওই ওঝা বললো আর কোনো ভয় নেই, ও চলে গেছে, তবে আপনাদের একটাই কাজ করতে হবে, ওর নামে কিন্তু এরকম ওর আত্মার শান্তির জন্য আপনাদের কিন্তু পুজো করতে হবে, নইলে কিন্তু হয়তো আবার ফিরে আসতে পারে। তখন ওরা বললো না আমরা করবো, নিশ্চয়ই করবো, খুবই দুঃখী মেয়ে, যার জন্য এরকম অবস্থার মধ্যে ও পড়ে গেছে দুর্বিপাকে, আমরা সব করব। তারপরে মেয়ের বউ তো সুস্থ হয়ে গেল, একেবারেই নর্মাল, ওর তো কিছুই মনেও ছিল না পরবর্তী সময়। আর ওরাও শ্রাদ্ধ শান্তি করেছিল, গিয়ে পিণ্ডদান করেছিল, তার ফলে ওই আত্মা মুক্তি পেয়ে গেছে। এই হলো আর একটা গল্প। হ্যাঁ, দুঃখী ভূত, আসলে এইসব আত্মারা তো দুঃখী হয় না, অপঘাতে মৃত্যু চাইনি, মৃত্যু হোক, অথচ হয়ে গেছে, হ্যাঁ, হয় অ্যাক্সিডেন্টে, কেউ সুইসাইডও করে। তো এইসব আত্মাদের বলে মুক্তি হয় না যতক্ষণ না এদের মানে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এরা মারা যায়, তো সেই কারণে আর কি হয়, সেই আশা আকাঙ্ক্ষাগুলো অন্যের ওপর দিয়ে চরিতার্থ করার চেষ্টা করে বলেই এরকম ভূতে ধরা যাকে বলে সেই জিনিসটা হয়। কিন্তু সেইভাবে তো আর হয় না, বিদেহীরা তো আর এইভাবে আনন্দ পায় না, সেই কারণেই এই সমস্ত ব্যাপার। তো এই ছিল আর একটা গল্প। আচ্ছা, আর একটা ভয়ঙ্কর গল্প বলি, প্ল্যানচেটের গল্প। তোমরা প্ল্যানচেটের গল্প অনেক শুনেছো, তা আমিও ছোটোবেলায় প্ল্যানচেট করতাম, তখন অনেক ছোটো ছিলাম। তো সেই সব দিনের স্মৃতি আছে, খুবই ছোট ছিলাম আমি তখন, কিন্তু একটু বড় হওয়ার পর আমি এই সমস্ত জিনিস ছেড়ে দিয়েছিলাম, কারণ শরীরের ওপর খুব এফেক্ট হয়। তো সেই প্ল্যানচেটেরই একটা ঘটনা বলছি। আচ্ছা, 4টে মেয়ে, তারা ব্যাঙ্গালোরে একটি পিজিতে থাকতো। এটা কিন্তু অনেক কাল আগের ঘটনা, একজনের কলেজ লাইফে শোনা ঘটনা। আমার একজন খুব কাছের লোক, তার কলেজ লাইফে সে শুনেছিল, সেই ঘটনাটা আমাকে বলেছে, সেটাই বলছি।
আচ্ছা, তো সেই 4 বন্ধু নামগুলো অবশ্যই আমি পাল্টে দিয়েছি। তার মধ্যে একজনের নাম রোহিণী, একজনের নাম মিলি, একজনের নাম গুঞ্জা, আর একজনের নাম অপালা। এই 4 বন্ধু মানে ওরা 4 জন 4 জায়গা থেকে এসছে। কেউ কলকাতা থেকে 2 জন এসছে, আর 2টো স্টেট থেকে 2 জন এসছে। মানে মিলি বলে যে মেয়েটি, সে মেয়েটি কেরালায় থাকতো। তো সে কেরালা থেকেই এসছে ওইখানে পড়াশোনা করতে, আর কি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এসছে। ওরা একটা পিজিতে থাকে একসাথে। ও অনেক কাল ব্যাঙ্গালোরে ছিল, এবং প্রচুর ওখানে তো ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালিও আছে। ও মোটামুটি বাংলা কথা টথা বুঝতে পারতো। যাই হোক, ওরা নিজেদের মধ্যে বাংলা বা ইংলিশ হিন্দি এই সমস্তই কথাবার্তা বলতো। তো খুবই মজা করে ওরা থাকতো। 4-5 দিন ক্লাস ছিল, আর স্যাটারডে সানডে ওরা করতো, পার্টি করতো, একটু বেড়াতে যেত, একটুখানি শপিং করতো, এই সমস্ত নিয়েই ওরা ভালোই ওদের দিনগুলো কাটছিল। তো এর মধ্যে মিলি বলে যে মেয়েটি কেরালায় থাকে, সেই মেয়েটা কিন্তু খুব শান্তশিষ্ট, মানে খুবই নরম সরম একটা মেয়ে বলতে যা বোঝায় সেরকম। আর রোহিণী তো কলকাতার মেয়ে, হ্যাঁ, খুবই ছটফটে, কথা বলে বেশি, হ্যাঁ, এরকম। আর গুঞ্জা একটুখানি যে মানে একটু দাম্ভিক মতো, ঠিক দাম্ভিক না, মানে একটু রিজার্ভ টাইপের মেয়ে আর কি। আর অপালা আবার একটুখানি বাচাল টাইপের, মানে সব কিছুতে একটু লাইটলি নেওয়া এইরকম টাইপের ছিল। তো এইরকম 4 রকমের ক্যারেক্টার। তো ওরা কিন্তু একসাথে থাকতো, খুব মজা হতো। কেউ মজা করতো, করতো, কেউ করতো সমস্ত। তো একদিন খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে বাইরে, ব্যাঙ্গালোরে তো ওরকম লেগেই থাকে। তা সেদিন স্যাটারডে ছিল, খুব বৃষ্টি চারিদিক, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে। মানে ওরা যে কোথাও যাবে বা শপিং করতে যাবে বা কিছু, সমস্ত মানে প্রোগ্রাম বানচাল হয়ে গেছে। তখন ওই বলেছে, রোহিণী বলেছে, জানিস তোরা তো একটা জিনিস জানিস না, আমি জানি মিলির একটা অদ্ভুত ক্ষমতা আছে। কী ক্ষমতা? না, ও নাকি প্ল্যানচেট করতে পারে মানে ও প্ল্যানচেটের মিডিয়াম। হ্যাঁ, ও আমাকে অনেক দিন আগে বলেছিল। তো হ্যাঁ রে মিলি, চল আমরা আজকে প্ল্যানচেট করি। আজকে তো একেবারে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে প্ল্যানচেট জমে যাবে, চল প্ল্যানচেট করি। তখন মিলি বলছে যে দেখো, এটা কিন্তু ছেলে খেলা নয়, প্ল্যানচেট নিয়ে ছেলে খেলা করো না। এটা কিন্তু তোমরা বিশ্বাস করো অবিশ্বাস করো, আমি তো বিশ্বাস করি। আর এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, এটা নিয়ে আর কি মেরো না। আমি এখন আর প্ল্যানচেট করি না। ও কিছুতেই রাজি হচ্ছে না, বলছে না আমি প্ল্যানচেট করবো না, আমি এসব করবো না, আমি আর করি না এই সমস্ত। তখন ওরা খুব সাদাসাদি করছে। আচ্ছা, একদিনের জন্য আমাদের জন্য একটু কর, আমরা একটু দেখি, তুই এত কিছু জানিস, মানে তোর এরকম একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমাদের একটু দেখাবি না, আমাদের একটু করবি না। তখন অনেক বলা কথা, বললাম না মিলি খুব নম্র স্বভাবে। ও ঠিক আছে, করতে চাইছো যখন করো, কিন্তু কথাটা হচ্ছে তোমরা কিন্তু ভয় পেয়ে মাঝ রাস্তায় যদি বন্ধ করে দাও, চিৎকার চেঁচামেচি করো, আলো জ্বেলে ফেলো, তাহলে কিন্তু ঘোর বিপদ ঘটবে। এরকম কিন্তু কিছু করো না তোমরা। তখন ওরা বলছে যে না না, আমরা এরকম কিচ্ছু করবো না, আমরা শান্ত হয়ে থাকবো, তুই যা বলবি তাই করবো আমরা। চল প্ল্যানচেট কর। তখন ও বলছে যে প্ল্যানচেট করতে হলে এমন কাউকে আনতে হবে যাকে আমরা সবাই চিনি, সবাই না হলেও অন্তত 2 জন চিনি, এরকম একজনকে আনতে হবে। হ্যাঁ, তখন রোহিণী বলছে যে তাহলে এক কাজ করবি, এই তো গত মাসেই তো আমার মাসি হার্ট অ্যাটাকে মারা গেল। তোরা তো দেখেছিস ফুলমাসি তো কতবার আমাদের এখানে এসছে, জানিস তো ফুলমাসি মারা গেছে, যে আমার তো প্রচণ্ড প্রিয় মানুষ ছিলেন। তো ফুলমাসির আত্মাকে আনা যাবে রে? তখন মিলি বলছে হ্যাঁ, আনা কেন যাবে না, সদ্য মারা গেছে তো আরোই ভালো, সেই জন্য হয়তো আরও তাড়াতাড়ি ওনাকে আনা যেতে পারে। হ্যাঁ, আনা যাবে। তখন ঠিক আছে, তাহলে ওনার আত্মাকেই আমরা আনবো। তখন বলছে যে কি করতে হবে? তখন বলছে যে কিছুই নয়, ওনার ছবিটা সামনে রাখবি, মোবাইলে কারোর যদি ছবি থাকে তোর কাছে, সেই ছবিটা আমরা সামনে রাখবো,
রেখে আমরা গোল হয়ে বসবো, ওনাকে নিয়ে চিন্তা করব। হ্যাঁ, তোরা শুধু আমার হাতের ওপর হাত দিয়ে রাখবি, তাহলেই হয়ে যাবে। আর ওনাকে এক মনে চিন্তা করতে হবে, ডাকতে হবে যে তুমি এসো, তুমি এসো করে, তবেই হবে। উনি আসবেন, আমার মধ্যে দিয়ে আসবেন, কিন্তু তোমরা কিন্তু ভয় পেয়ে যাও না আমাকে দেখে। তখন হচ্ছে, কেন রে, তোর মধ্যে আবার কি, তুই কি পরিবর্তন হয়ে যাবে নাকি, তোকে কি ভূতের মতো দেখতে হবে নাকি, অনেক কিছু, অনেক রকম কথা হ্যাঁ করে হাসছে ওই অপালা বলে মেয়েটি। তো আমার এসব একদম বিশ্বাস হয় না। এসে বলছে যে, তাহলে বিশ্বাস হয় না যখন এসব করতে চাইছো কেন? বলছে না না, একটু দেখি। না, বিশ্বাস হয় না, কিন্তু হতেও তো পারে, তুই একটু দেখা করে, এরকম করে ওকে খুব ইয়ে করছে। তখন ঠিক আছে, করবো। তো সবাই প্রস্তুত হয়ে নাও। ঘরে কিন্তু আলো থাকবে না, একদম মোমবাতি জ্বলবে, ধূপ জ্বালানো হবে, আর ওনার ছবিটা থাকবে সামনে। আর এক মনে চোখ বুজে, কেউ তাকাবে না, চোখ বুজে আমার হাতের ওপর হাত দিয়ে ওনাকে ডাকবে। মানে উনি আসলে আমরা কি করে বুঝবো? বলছে, তোমাদের প্রশ্ন রেডি আছে তো, কী জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে, আমি তো কোনো কথা বলতে পারবো না, মানে আমার মধ্যে দিয়েই সেই আত্মা আসবে, কাজে আমি কোনো কথা বলতে পারবো না। তোমরা প্রশ্ন করবে, তার উত্তরটা আমার মধ্যে দিয়েই পাবে কিন্তু। তো কাজেই প্রশ্ন সব ঠিক আছে তো, তোমাদের মনে আছে তো, মানে তোমরা ঘাবড়ে যাবে না তো? তখন বলছে, না না, আমরা কেউ ঘাবড়াবো না, আমাদের সাহস আছে, ওসব কিছু হবে না। ঠিক আছে, তুই শুরু কর, চল আমরা শুরু করি বলে ওরা তো ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে ওরকম একটা টেবিলেরকে ঘিরে বসেছে চারজনে, আর মাঝখানে ওইরকম মোমবাতি জ্বলছে, ধূপ জ্বলছে, আর ওইরকম সামনে ছবিটা রেখেছে। রেখে ওরা ফুলমাসিকে ডাকছে, ফুলমাসির আত্মাকে ডাকছে, এসো 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 এসো, মনে মনে ডাকছে। এরকম মানে প্রায় 5 মিনিট 7 মিনিট হয়ে যাচ্ছে। এদের তো অনেকেরই ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে যে কি শেষমেশ আর কিছুই হবে না, ফালতু জিনিস সমস্ত, সব মনে মনে ভাবছে অপালা। গুঞ্জাও ভাবছে, কিন্তু রোহিণীর একটু একটু বিশ্বাস আছে। রোহিণী ভাবছে যে কিছু তো হতেই পারে। এমন সময় দেখছে যে ওর হাতের ওপর সবাই হাত দিয়ে রেখেছে, তো ওর হাতটা ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তখন রোহিণী গলা কাঁপা, একটু ভয় পেয়েছে। যে কে এসছো, ফুলমাসি তুমি কে এসেছো? তখন দেখছে হাতটা ছড়িয়ে সোজা হয়ে বসে পড়েছে মিলি, সোজা হয়ে, চোখ বন্ধ, চোখটা শিবনেত্র, মানে চোখের মণি, কালো মণিটা দেখা যাচ্ছে না, অর্ধেক বোঝা চোখ, সাদা মণিটা দেখা যাচ্ছে, এরকম অবস্থায় ও মুখটা আর কি। হ্যাঁ এসেছি, যে কণ্ঠস্বরটা ওর গলা দিয়ে বেরোলো সেটা পুরো ফুলমাসির কণ্ঠস্বর। তাই তো মানে গায়ে একদম কাঁটা দিয়ে উঠেছে যে এটা কি করে সম্ভব। ফুলমাসি তুমি এসেছো কি? হ্যাঁ এসেছি, বল। ঠিক যেমন করে ফুলমাসি কথা বলতো ঠিক। কী রে, কেমন আছিস তোরা? ভালো আছিস তো? আমাকে ডাকলি যে হঠাৎ? আমার কিন্তু বেশিক্ষণ থাকা হবে না রে, আমার খুব কষ্ট হয় এরমভাবে আসতে, তোরা এত ডাকলি তাই চলে এলাম। কথাগুলো যখন বলছে না, ফুলমাসির পুরো কণ্ঠস্বরটা ওর গলা দিয়ে বেরোচ্ছে। ওরা মানে মানে খুব অবাক হয়ে গেছে। আর মনে মনে ভাবছে মিলি নিশ্চয়ই হরবোলা, মানে মিলি তো ওর ফুলমাসির কণ্ঠস্বরটা জানে, ওইটাই নকল করছে আর কি, কিছু তো বিশ্বাস করছে না যেটা হতে পারে। যাই হোক, আরও 3-4টে প্রশ্ন করার পর, তুমি ওখানে কেমন আছো, এরকম শুধু একটা প্রশ্ন করেছে, করে টোরে হ্যাঁ কেটে গেছিল না। তোমরা সব চলে গেলে নাকি? আমি আছি, কিন্তু এসে গেছি। একটুর জন্য বোধহয় নেটটা চলে গেছিল। শুরু করি তাহলে, যে অবধি বলেছিলাম। কোন অবধি বলেছিলাম গো? শুনতে পেয়েছো কত অবধি একটু বলো। কে আছো? সুচরিতা কোন অবধি বলেছিলাম?
হ্যাঁ গো পা, কোন অবধি বলেছিলাম গো? তোমরা কতটা শুনতে পেয়েছো? না, তোমাদের দুজনকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, সেটাই। যাই হোক, আমি শুরু করি, পরে ওরা যদি জয়েন করে, নইলে পরে রেকর্ডিংটা শুনে নেবে। তো এই হয়েছে এক জ্বালা, নেট চলে যায়। হ্যাঁ, ফুলমাসি এসেছিল। আচ্ছা, তারপরে তো যাই হোক, মিনিট 5 পরেই হঠাৎ ওই মেয়েটা মিলি মানে হঠাৎ করে মানে অজ্ঞানের মতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা আলো ফালো জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়ে হ্যাঁ 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 যাই হোক, তারপরে দু একটা আরও প্রশ্ন করেছে ফুলমাসিকে। ফুলমাসি উত্তর দিয়েছে এবং বলছে আমি আর থাকতে পারছি না, আমি এবার যাই বলে ফুলমাসি, আর কোনো সারা শব্দ নেই, ফুলমাসির কণ্ঠস্বর শোনা গেল না, আর মিলি ওরকম অজ্ঞান মতো হয়ে গেল। তখন এবারে ওরা তাড়াতাড়ি করে আলো ফালো জ্বালিয়ে মিলির মুখে জলের ছিটে দিয়ে ওর জ্ঞান ট্যান ফেরালো। তখন বললো যে কিরে, কী হয়েছে তোর, কী হয়েছে? তখন বলছে কিছু হয়নি তো আমার। বলছে আত্মা এসেছিল? মিলি জিজ্ঞেস করছে কিরে, তোর ফুলমাসি এসেছিল? তখন ওরা সব বলছে হ্যাঁ এসেছিল। তখন বলছে কী করে হলো রে এটা? বলছে কী করে হলো তো আমি জানি না, আমি তো একদমই ইয়েতে ছিলাম না রে। কি কথা হলো, ওদের কাছে সব জানলো। তখন বলছে, অপলা বলছে শোন, একটা কথা তোকে জিজ্ঞেস করবো, কিছু মনে করবি না তো? তখন বলছে কি কথা? বলছে যে আচ্ছা তুই কি হরবোলা, তুই কি অন্যের গলা নকল করতে পারিস? বলছে মানে? বলছে ফুলমাসির গলা অবিকল তোর গলা দিয়ে বেরোচ্ছিল কি করে রে? তখন মিলি বলছে যে তুই এখনও সন্দেহ হচ্ছে তোর, যেটা ফুলমাসি এসেছিল, এটা যে প্ল্যানচেট হয়েছে, তোর এখনও সন্দেহ হচ্ছে? তখন বলছে যে তা একটু হচ্ছে, দেখ বিজ্ঞানের যুগ, হ্যাঁ একটু মানতে তো কষ্ট হয়ই। তুই নিশ্চয়ই হরবোলা না রে, তুই নিশ্চয়ই সবার গলা নকল করতে পারিস, তাই জন্যই তুই। তখন বলছে ঠিক আছে, সবার গলা নকল করতে পারি, তাহলে এমন একজনের আত্মাকে আনতে বলবি এরপরে একদিন, যাকে আমি চিনি না, দেখ তার গলা আমি নকল করতে পারি কি না। তখন বলছে কথা দিলি তো সমানে এইসব করছে ওর সাথে। রোহিণী কিন্তু চুপ মেরে গেছে খুব। রোহিণী বলছে দেখ কিছু মনে করিস না মিলি, আমি কিন্তু বিশ্বাস করেছি যে এটা হতে পারে না, তুই এরকম অবিকল ফুলমাসির গলায় কথা বলা, এরকম একটা প্রশ্নের উত্তর দেওয়া, ঠিক ফুলমাসি যেভাবে উত্তর দেয়, তো আমি কিন্তু বিশ্বাস করেছি, বিশ্বাস কর, তুই কিন্তু ওর কথায় কিছু মনে করিস না। তখন বলছে না আমি মনে করছি না, সবাই যে বিশ্বাস করবে সব কিছু তার তো কোনো মানে নেই, গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক আছে, তবে ও যেমন আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি এসব বুঝরু কি, আমি এসব করছি, যে গলা নকল করছি, আমি একদিন দেখিয়ে দেবো ওকে, প্রমাণ দিয়ে দেবো। তখন বলছে যে ঠিক আছে সেদিনকার মতন যাই হোক সব ঝামেলা মিটে গেছে। এরপরে আবার মাসখানেক কেটে গেছে। আবার একদিন এরকম রাত্রিবেলায় তখন অপলা বলছে কিরে মিলি, তুই তো বলেছিলি এরকম চ্যালেঞ্জ নিয়েছিলি, সেটা এবার আজকে করবি নাকি? তখন বলছে যে হ্যাঁ করতে পারি, কাকে আনবি বল? তখন বলছে আমার একজন পরিচিত আছে, আমি তাকে আনতে চাই, তার আত্মাকে আনতে চাই, আমি তাকে চিনি, আমি একা চিনলে হবে তো? বলছে হ্যাঁ হবে, তার ছবিটা রাখিস সামনে, আমরা দেখে করব। তো ঠিক আছে, একটি ছেলের ছবি। তোর কে হয়? তখন বলছে আমার রিলেটিভ হয়। তখন বলছে ঠিক আছে, ওকে ডাকা যাক। ওটা কি নামও বলেছে। তো এবারে ওরা প্ল্যানচেট করতে বসেছে, ওরকম সমস্ত আলো টালো নিভিয়ে দিয়ে, মোমবাতি ধরিয়ে, ধূপ ধরিয়ে, চারজনের বসেছে। মিলির হাতের ওপর প্রথমে ওর হাত, অপলার হাত, আর যেহেতু অপলারই বন্ধু মানে রিলেটিভ, আর তার উপর ওদের দুজনের হাত, এরকম চারজনের হাত দিয়ে বসে ওই ছেলেটির ছবিটাকে সামনে রেখে ওরা এক মনে ডাকছে। আবার ঠিক ওই রকম 5 থেকে 7 মিনিট কাটতে না কাটতে ওই রকম মিলির হাত ওরকম থরথর করে কাঁপছে।
ওরা তখন তাড়াতাড়ি করে মিলিকে ছেড়ে দিয়েছে। আবার মিলি ওরকম শিবনেত্র হয়ে গেছে বলে ঠিক ওই ছেলেটার কণ্ঠস্বর, কী নাম, একটা নাম, যাই হোক নাম হলো বাবুয়া, ধরো বাবুয়া। তো কিরে আমাকে হঠাৎ ডাকলি কেন, ওরকম করে জিজ্ঞেস করছে, অপালা আমাকে ডাকলি কেন? হচ্ছে কি হচ্ছে মিলি এগুলো? অপালা বলছে কি হচ্ছে মিলি এগুলো? তুই আবার একটা ছেলের গলা করে করছিস, ইয়ার কি মারছিস? রোহিণী ওকে যত চিমটি কাটছে, এই সব কথা কি বলছিস তুই? যাকে ডেকেছিস তার সাথে কথা বল, যাকে ডেকেছিস তার সাথে কথা বল। বলছে দৌড় ছাতা বলে সব ইয়েটা টেনে উল্টে ফেলে দিয়েছে, সব মোমবাতি আর ইয়ে। আমি যাকে ডেকে এনেছি তার সাথে কথা বলবো, সে তো মরেই নি, তার ভূত এলো কি কোথা থেকে বলে চিৎকার করে উঠেছে। এদিকে মিলি অজ্ঞান হয়ে গেছে। মিলিকে আবার জলে ছিটে ফিটে দিয়ে চাঙা করা হলো। চাঙা করার পরে অপালা বলছে কী রে, ঢপের তো একটা সীমা আছে, যে ছেলেটাকে আমরা ডাকছিলাম সে তো আদৌ মরেই নি, সে তো জীবিত ছেলে, তার আত্মাকে তুই ডেকে আনলি আর তার গলায় কথা বলছিস। মিলি বলছে এটা তুই কি করলি অপালা, এটা তুই কি করলি, এ ছেলেটা কে? বলতে বলতে মিলির ফোনে একটা ফোন এসছে, এই মিলি না অপালার ফোনে। বাবুয়া বলে যে ছেলেটি ওর বয়ফ্রেন্ড ছিল কলকাতায়, সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক যে টাইমটায় মিলি ওকে ডাকছিল ঠিক সেই টাইমেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, স্পট ডেড। অপালা চিৎকার করে কান্না শুরু করে দিল। আর মিলি সব জিনিস নিয়ে ছেলে খেলা করতে আমি বারণ করেছিলাম। তুই কোন সাহসে একটা জীবিত ছেলেকে বললি এই রাতটাকে ডেকে আনো? পান ছিনিয়ে নেওয়া হলো না তাকে? সে তো চলে যেত না তুই যদি এই জিনিসটা না করতিস। না আমি তো নিজেকেও আর ক্ষমা করতে পারবো না, আমি আর জীবনেও আর কোনো দিন আমি প্ল্যানচেট করবো না। এইরকমভাবে তুই আমাকে একটা দিলি, আঘাত দিলি। আর তখন তো অপালাকে আর কে দেখে, চিৎকার কান্না কাটি। হ্যাঁ আমি বুঝতে পারিনি তুই আমায় ক্ষমা, আমি ক্ষমা করার কেউ নয়, ছেলেটা তো তোর জন্য মারা গেল, তোর অবিশ্বাস, তোর ইয়ার্কি, তোর ফাজলামির জন্য একটা টকবগে তাজা প্রাণ চলে গেল। সব কিছু নিয়ে ইয়ার্কি নয়, সব কিছুর একটা সীমা আছে। তো এই ছিল একটা মর্মান্তিক সাংঘাতিক ঘটনা প্ল্যানচেটের। হ্যাঁ অবিশ্বাস করলেও এই ধরনের মানে অদ্ভুত ব্যাপার না এটা। এটা মৃত কাউকেও ডাকতে পারতো যাকে মিলি চেনে না, এরকম জীবিত লোককে ডেকে মানে ও এইভাবে চ্যালেঞ্জটা নেওয়া। যাই হোক ঘটনাই, আর ঘটনা থেকেই আমরা ভুল থেকেই শিক্ষা পাই, এটাই হলো কথা। তো আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সবাইকে শুভরাত্রি জানাই। আবার দেখা হবে কিছুদিন বাদে। টাটা।